আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি প্রকৌশলী M.Md.Mizanur Rahman, স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার, বিল্ডিং। আজকের ভিডিওতে পাইল সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কাস্ট-ইন সিতু পাইল এবং প্রিকাস্ট পাইল, যে দুইটি পাইল আমাদের দেশে সবথেকে বেশি পরিমাণে হয় এবং এই পাইলগুলি সম্পর্কে প্রায় লোকেই জানতে চান যে কিভাবে কোন পাইলটি করলে সুবিধা হবে, বা আমার এই পরিমাণ জায়গা আছে 3 কাঠা 5 কাঠা বা 10 কাঠা, স্যার কোথায় প্রিকাস্ট পাইল করলে সুবিধা হবে, কোথায় কাস্ট-ইন সিতু পাইল করলে সুবিধা হবে, এই সব বিষয়গুলি সম্পর্কেই আলোচনা করব। ইতিপূর্বে আমার যে একটি ভিডিও দিয়েছিলাম বিল্ডিং ডিজাইনে বিবেচ্য লোড, এবং সেইখানে ফাউন্ডেশন সম্পর্কে কয়েকটি কথা বলেছিলাম। তো তার মধ্যে এখন যদি আমরা ওই ভিডিওরই রেস ধরে আসি, তাহলে দেখেন যে একটি বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা আসলে কি। ফাউন্ডেশন হচ্ছে টোটাল বিল্ডিংয়ের যে লোড, এই লোডটাকে মাটির মধ্যে ট্রান্সফার করা হয়। তো এই ট্রান্সফার করতে গিয়ে ফাউন্ডেশন মূলত দুই প্রকার, একটি হচ্ছে শ্যালো ফাউন্ডেশন, অপরটি হচ্ছে ডিপ ফাউন্ডেশন। তো শ্যালো ফাউন্ডেশন কোনগুলো? শ্যালো ফাউন্ডেশন মানে অগভীর ফাউন্ডেশন, যেটা মাটি কেটে ফুটিং বা অন্যান্য ফাউন্ডেশনগুলো দেওয়া হয়, সেটাই শ্যালো ফাউন্ডেশন। আর ডিপ ফাউন্ডেশন কোনটা? যখন ওপরের লেয়ারের মাটি ভালো থাকে না, তখন পাইল করে মাটির নিচ পর্যন্ত লোডটাকে ট্রান্সফার করে দেওয়া হয়, এটাই হচ্ছে ডিপ ফাউন্ডেশন। তো ডিপ ফাউন্ডেশন আমরা মূলত পাইল ব্যবহার করে থাকি। তো এখন আসুন আমরা প্রথমেই একটু ধারণা নিয়ে নিই যে পাইল কত প্রকার। টাইপস অফ পাইল, এইটা কিন্তু দুইটা কাজের উপর ভিত্তি করে দেওয়া যায়। একটা হচ্ছে ফাংশন অর ইউজ, ব্যবহারের এবং কাজের উপর ভিত্তি করে কত প্রকার এটা বলা যায়। আর আরেকটা হচ্ছে ম্যাটেরিয়ালস, অর্থাৎ কোন ধরনের ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করছি সেটার উপরে নির্ভর করে পাইলের ভাগ করা যায়। তো প্রথমেই আমরা দেখে নেব ফাংশন অর ইউজ, অর্থাৎ ব্যবহারের উপর ভিত্তি করে পাইলকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। যেমন নাম্বার 1 সিট পাইল, নাম্বার 2 লোড বেয়ারিং পাইল, এন্ড বেয়ারিং পাইল, ফ্রিকশন পাইল, আর আরেকটা হচ্ছে সয়েল কম্প্যাকশন পাইল। এইখানে একটু ধারণা দিয়ে দিই, আজকের মূল আলোচনার বিষয় কিন্তু এইটা না। আমরা কাস্ট-ইন সিতু পাইল ভার্সেস প্রিকাস্ট পাইল, এটাই মূলত আলোচনা করব। সিট পাইল আপনারা প্রায়ই দেখে থাকেন, বিভিন্ন ধরনের রিটেনিং ওয়াল বা যেখানে পানি বেশি আসছে এটা থেকে প্রোটেক্ট করার জন্য আমরা সিট পাইল করে থাকি, অর্থাৎ প্রোটেক্টিভ কাজে আমরা সিট পাইল ব্যবহার করি। লোড বেয়ারিং এবং এন্ড বেয়ারিং, এই পাইলগুলো আমরা মূলত বিল্ডিং বা বিভিন্ন স্ট্রাকচারের যে লোড থাকে, এই লোডগুলোকে আমরা মাটির নিচে ট্রান্সফার করি। ফ্রিকশন পাইল, যেখানে মাটির অবস্থা বা সয়েলের অবস্থা খুবই খারাপ, এন্ড বেয়ারিং পাচ্ছি না নিচের, তখন আমরা যে ফ্রিকশনটাকে ব্যবহার করি, অর্থাৎ ফ্রিকশন বলতে ঘর্ষণ। একটি পাইল যখন মাটির নিচে ঢোকানো হয়, এই যে ঢোকানোর সময় যে চারিদিক থেকে যে প্রেশারটা আসে, সেটাই হচ্ছে ফ্রিকশন, যার কারণে ঢুকতে পারে না বা টেনে তুলতে পারেন না, সেটাকেই বলে। আর আরেকটা হচ্ছে সয়েল কম্প্যাকশন পাইল। এই ধরনের পাইলগুলা ছোট ছোট হয় এবং মাটি যদি লুজ থাকে মাটির মধ্যে ঢুকিয়ে এটাকে কম্প্যাক্ট করা হয়, সেটাই হচ্ছে সয়েল কম্প্যাকশন পাইল। এখন আমরা জানবো ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে পাইলকে কয় ভাগে ভাগ করা যায়। তো ম্যাটেরিয়ালস বা উপাদান, অর্থাৎ যেটা দিয়ে আমরা পাইল বানাচ্ছি, তার উপর ভিত্তি করে 4টা ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 টিম্বার পাইল, নাম্বার 2 কংক্রিট পাইল, নাম্বার 3 স্টিল পাইল এবং নাম্বার 4 কম্পোজিট পাইল। আমরা এখানে সংক্ষেপে একটু বলে দিই। তো আমাদের টিম্বার পাইল কোনগুলা? টিম্বার পাইল বলতে কাঠের, যেগুলো আমরা এই যে বল্লি ব্যবহার করি না, আমরা যখন বেজমেন্ট বা সেমি বেজমেন্ট করতে যাই, সেমি বেজমেন্ট করার সময় ওই যে 7-8 ফিট যে প্রোটেকশন, মাটির চাপ এটা রক্ষা করার জন্য আমরা বাউন্ডারি চারিপাশে বল্লি বসাই, সেটাই হচ্ছে টিম্বার পাইল। বা অনেকে 2 তলা 3 তলা বা 4 তলা এরকম বিল্ডিং করতে গিয়ে মাটি কম্প্যাকশন করার জন্য বা লোড ট্রান্সফার করার জন্য বল্লি বসিয়ে থাকেন। টিম্বার পাইলের মেয়াদ 25 থেকে 30 বছর হওয়ার কারণে বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে লোড বেয়ারিং পাইল হিসেবে টিম্বার পাইল ব্যবহার না করাই ভালো হবে। নাম্বার 2 হচ্ছে কংক্রিট পাইল। আজকের মূল আলোচ্য বিষয়ই কিন্তু কংক্রিট পাইল, যেটা নিয়ে আমরা আলোচনা করব। আর স্টিল পাইল এবং কম্পোজিট পাইল, এই বিষয় নিয়ে আমরা তেমন একটা আলোচনায় যাব না। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে কংক্রিট পাইল। তো কংক্রিট পাইলকে 2টি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 কাস্ট-ইন সিতু পাইল, নাম্বার 2 প্রিকাস্ট পাইল। আমাদের বাসাবাড়ি তৈরির ক্ষেত্রে যে পাইলটি সব থেকে ব্যবহার বেশি করা হয় সেটি হচ্ছে কাস্ট-ইন সিতু পাইল। প্রিকাস্ট পাইলও আমরা ব্যাপকভাবে ব্যবহার করে থাকি। প্রিকাস্ট পাইল এবং কাস্ট-ইন সিতু পাইলের সুবিধা এবং বেশ কিছু অসুবিধা আছে, যে বিষয়গুলি নিয়ে এখন পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনাদের ধারণাগুলো ক্লিয়ার হয়ে যায়। তো এখন আসুন আমরা দেখি যে কাস্ট-ইন সিতু পাইল এবং প্রিকাস্ট পাইলের মূল বিবেচ্য বিষয়গুলি কি কি হতে পারে। তো
তো তুলনামূলক আলোচনা করার জন্য আমরা প্রথমেই আসি বোরিং অবলিক ড্রাইভিং, অর্থাৎ আমরা যখন কাস্ট ইন সিতু পাইল করি এটা কিন্তু ড্রিলিং করে করতে হয়, যেটাকে বোরিং বা ড্রিলিং বলে। আর প্রিকাস্ট পাইল হলে এটাকে হ্যামারিং করে বা প্রেসার দিয়ে বসাতে হয়, যার কারণে ওইটাকে ড্রাইভিং বলে। তো এখন আসুন বোরিং এবং ড্রাইভিংয়ের মধ্যে মূল যে বিষয়টি হচ্ছে, আমরা যখন কাস্ট ইন সিতু পাইল করি দেখা যাচ্ছে আমাদের দেশের যে প্লটগুলা, আমাদের 3 কাঠা 2 কাঠা 5 কাঠা 10 কাঠা, এই 10 কাঠা 5 কাঠার প্লট কিন্তু আমাদের খুবই কম। এই 3 কাঠা 4 কাঠা এই ধরনের প্লটগুলাই বেশি, দেখা যাচ্ছে 3 দিকেই বিল্ডিং হয়ে থাকে, যার কারণে আমাদের বেশিরভাগ সময়ই কাস্ট ইন সিতু পাইল করতে হয় বোরিং করে। তো এই বোরিং করার সময় দেখা যাবে জায়গা যদি কম হয়ে যায়, পাইলগুলি যদি বাউন্ডারি লাইনের কাছাকাছি চলে আসে, তখন কিন্তু যে বোরিংয়ের যে সিস্টেমগুলো আছে সবগুলো ফলো করা যায় না। যেমন কাস্ট ইন সিতু পাইল কীভাবে বোরিং করা যেতে পারে, আমাদের দেশে যে ধরনের পারকাশন বোরিং মেথড, যেটা অর্থাৎ এটা দেখবেন সিঙ্গেল স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড এবং ট্রাইপড স্ট্যান্ড 3 ধরনেরই করা হয়। তবে জায়গা যদি একটু বড় হয় দেখবেন 3টি ঠ্যাং দাঁড় করিয়ে বোরিং করা হচ্ছে, এটাই হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড। আর সিঙ্গেল স্ট্যান্ড হচ্ছে যখন আপনার জায়গা কম থাকে, হয়তো 2 কাঠা 1.5 কাঠা এইরকম যায়, ছোট জায়গা হয়ে গেছে, বা আপনি হয়তো প্রোটেকশন ওয়ার্ক করছেন, সোর পাইল করছেন বাউন্ডারি ওয়াল বরাবর, তখন দেখা যাবে যে এই ট্রাইপড স্ট্যান্ড দাঁড় করিয়ে আর পাইল করা যাচ্ছে না, তখন সিঙ্গেল স্ট্যান্ড দিয়ে করতে হয়। আবার দেখা যাচ্ছে যে জায়গাটা একটু বড় কিন্তু ট্রাইপড স্ট্যান্ড দিয়ে করা যাচ্ছে না, তখন ডাবল স্ট্যান্ড দিয়ে করতে হয়। আর আরেকটা হচ্ছে রোটারি ড্রিলিং। তো রোটারি কোনটা? রোটারি হচ্ছে প্রজেক্ট যদি আমাদের অনেক বড় হয় তখন রোটারি ড্রিলিং, এগুলো অনেক কস্টলি। সাধারণত আমরা বাসাবাড়ি এই ছোটোখাটো জিনিস তৈরি করার জন্য রোটারি ড্রিলিং এগুলো ব্যবহার করি না, আমরা পারকাশন বোরিং মেথডে এই যে সিঙ্গেল স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড অথবা ট্রিপল স্ট্যান্ড দিয়েই আমরা এই কাস্ট ইন সিতু পাইল করে থাকি, যেটা সচরাচর বিভিন্ন জায়গায় এই পাইলগুলি করা দেখতে পান। তারপরে হচ্ছে ড্রাইভিং। প্রিকাস্ট পাইল হলে আমাদেরকে ড্রাইভিং করতে হয়, অর্থাৎ প্রেসার দিয়ে বসাতে হয় অথবা মাঙ্কি হ্যামার, গ্র্যাভিটি হ্যামার এগুলা দিয়ে হ্যামারিং করতে হয়। এই হ্যামারিং করার সিস্টেমগুলো আবার কয়েক ধরনের আছে। যেমন অল্প খরচে যদি করতে চান, হ্যামারিং করে পাইলগুলি বসানো হচ্ছে, এটাই হচ্ছে মাঙ্কি হ্যামার বা গ্র্যাভিটি হ্যামার। তার থেকে যদি একটু ভালো চান তাহলে দেখবেন যে ডিজেল হ্যামার দিয়ে বসানো হচ্ছে। তো ডিজেল হ্যামারেরও কাজটা যথেষ্ট ভালো হয়। হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার দিয়েও পাইল খুব সুন্দরভাবে ড্রাইভ করা যায়। কোয়ালিটি সেকেন্ড, আমরা যদি কোয়ালিটিতে আসি, প্রিকাস্ট পাইলের ওপর দিয়ে আর কোনো কোয়ালিটি হয় না, খুব সহজভাবে যদি বলতে চাই। কারণ দেখেন, আমরা যখন কাস্ট ইন সিতু পাইল করি, এই পাইলটিকে করতে মাটি ড্রিলিং করে, অর্থাৎ যে জায়গায় পাইলটি হবে সেই জায়গার মাটি কিন্তু থাকে না, আমরা ড্রিল করে তুলে ফেলি, কংক্রিট ঢুকিয়ে রড ঢুকিয়ে আমরা পাইলটি কাস্টিং করে থাকি। তাতে যেটা হয় যে এর যে মাটির নিচের দিকে আসলে কি ধরনের কাজ হচ্ছে, এই জিনিসগুলা কিন্তু উপর থেকে মনিটরিং করা অর্থাৎ পর্যবেক্ষণ করা খুব একটা সম্ভব হয় না, যার ফলে কাজের গুণগত মান প্রিকাস্ট পাইলের তুলনায় খুব একটা ভালো হয় না। কিন্তু প্রিকাস্ট পাইল আমরা যখন করি, প্রিকাস্ট পাইলটি মাটির ওপরেই আমাদেরকে করতে হয় এবং মাটির ওপর রেখে 28 দিন কিউরিং করা, তারপরে স্ট্রেংথ গেইন করলে তারপরে আমরা এটাকে ড্রাইভিং করি। তাই নিঃসন্দেহে কোয়ালিটির দিক দিয়ে যদি বলি, প্রিকাস্ট পাইলের ওপরে আর কোনো পাইল হয় না, কারণ এর কোয়ালিটি আমরা চোখের সামনে ওপরেই এনশিওর করতে পারি। নাম্বার 3 হচ্ছে লোড ক্যাপাসিটি। এখন আমরা যদি লোড ক্যাপাসিটির দিকে আসি, আপনার যে কাস্ট ইন সিতু পাইল যে লোড নেবে, সেম একই পরিমাণ যদি আমরা প্রিকাস্ট পাইল দিয়ে থাকি, প্রিকাস্ট পাইলের লোড ক্যাপাসিটি কাস্ট ইন সিতু পাইলের লোড ক্যাপাসিটির থেকে অনেক বেশি। কিভাবে বেশি হবে? যেমন মনে করেন একটি প্লটে আমার 90 ফিট কাস্ট ইন সিতু পাইল দিতে হচ্ছে, সেম একই প্লটে সয়েল টেস্ট বিবেচনা করে দেখা যাচ্ছে যে 50 থেকে 60 ফিট প্রিকাস্ট পাইল দিলেই হয়ে যাচ্ছে। এগুলো প্রায় ক্ষেত্রেই দেখা যায়। তবে দু একটা কেসে যে ভ্যারিয়েশন হবে না তা না, অনেক সময় কিছু কেস থাকতে পারে যে দেখা যাচ্ছে কাস্ট ইন সিতু পাইল যদি 90 ফিট লাগে, প্রিকাস্ট পাইলও লেগে যাচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কাস্ট ইন সিতু পাইলের থেকে প্রিকাস্ট পাইলের কম লাগে। আবার কাস্ট ইন সিতু পাইলের যে ডায়া, মনে করেন এটা যত লেন্থ বেশি হয়ে যাবে ডায়া বাড়তে থাকে, 18 ইঞ্চ 20 ইঞ্চ 24 ইঞ্চ 30 ইঞ্চ এইভাবে চলে যায়। যখন আমরা প্রিকাস্ট পাইল করব, দেখা যাচ্ছে কোনো জায়গায় 24 ইঞ্চ ডায়ার কাস্ট ইন সিতু পাইল দিতে হচ্ছে, কিন্তু সেই জায়গাতেই যখন আমরা প্রিকাস্ট পাইল ব্যবহার করছি, এই ডায়াটা
অনেক কমে যাচ্ছে। প্রিকাস্ট পাইলগুলো সাধারণত স্কোয়ার হয় 12-12, 14-14, 16-16, দেখা যাচ্ছে সেখানে 14-14 পাইল ব্যবহার করে করা যাচ্ছে। তো সেই দিক দিয়ে কিন্তু এর লোড ক্যাপাসিটি একই জায়গায় একই বিল্ডিংয়ের লোড ট্রান্সফার করতে গিয়ে প্রিকাস্ট পাইল দিলে আমার খরচটাও কমে যাচ্ছে, লোড ক্যাপাসিটিটাও বেশি পাচ্ছি। এখন আমরা আসি বোরিং অবলিক ড্রাইভিং সিকোয়েন্স। কাস্ট-ইন সিতু পাইল যখন করব, বোরিং করার কিন্তু একটি নিয়ম আছে। একটি কাস্ট-ইন সিতু পাইল শেষ করার পরে 48 ঘন্টার আগে যে পাইলটি শেষ করবেন তার চারিদিকে 10 ফিটের মধ্যে কিন্তু আর কোনো পাইল করা যাবে না। অর্থাৎ বোরিং সিকোয়েন্সটা ওইভাবেই সাজিয়ে নিতে হবে। আর যখন আমরা প্রিকাস্ট পাইল করব, প্রিকাস্ট পাইলের ক্ষেত্রে কিন্তু এইরকম কোনো নিয়ম নেই যে চারিদিকে 48 ঘন্টার আগে করা যাবে না। তবে কোনো পাইল ক্যাপে যদি মনে করেন 9টি বা 10টি বা অর্থাৎ একের অধিক যখন পাইল থাকবে, তখন একদিক থেকে প্রিকাস্ট পাইল করতে করতে যেতে হবে, না হলে দেখা যাবে যে পাইল করা যাচ্ছে না। কারণ হচ্ছে আমরা যখন কাস্ট-ইন সিতু পাইল করি তখন কিন্তু যে পাইলটি যে জায়গায় হবে তার মাটিটিকে উঠিয়ে তার মধ্যে আমরা কংক্রিট দিয়ে ঢালাই করি। কিন্তু প্রিকাস্ট পাইল করার সময় কাস্ট-ইন সিতু পাইলের সাথে এর যে বেসিক পার্থক্য সেটা হচ্ছে প্রিকাস্ট পাইল করার সময় কিন্তু মাটি উঠাতে হয় না, এই মাটিকে চারিদিকে কম্প্যাক্ট করে দিয়ে তার মধ্যে পাইল ঢুকে যায়। সেই জন্য ড্রাইভিং সিকোয়েন্স করার সময় যদি মনে করেন আপনার 10টি বা 12টি পাইল থাকে, সেই পাইল যদি চারিপাশে করে ফেলেন, মাঝের মাটি এমন টাইট হয়ে যাবে যে আপনি পরবর্তী পাইলগুলো আর ঢোকাতে পারবেন না। এই জন্য নিয়ম হচ্ছে একদিক থেকে পাইল করতে করতে আগাতে হবে, তাহলে প্রিকাস্ট পাইল করার সমস্যা হবে না। তারপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভাইব্রেশন। আমরা যখন কাস্ট-ইন সিতু পাইল করি, সে ট্রাইপড স্ট্যান্ড দিয়ে হোক, সিঙ্গেল আর ডাবল স্ট্যান্ড দিয়ে হোক, এখানে কিন্তু ভাইব্রেশন হয় না। হ্যাঁ, কেউ বলতে পারেন হালকা পাতলা হতে পারে, সেটা হচ্ছে চিজেলের জন্য, যখন এটা লেয়ার যদি শক্ত হয় চিজেল দিয়ে হ্যামারিংয়ের জন্য কিছু ভাইব্রেশন আসতে পারে, তবে এটি কিন্তু গ্রহণযোগ্য না। অর্থাৎ কাস্ট-ইন সিতু পাইল যে কোনো জায়গায়, অর্থাৎ আমাদের যে শহরগুলা যেখানে বাড়িঘরের আমাদের ঘনত্ব অনেক বেশি, সেখানে ভাইব্রেশন হলে অনেক সমস্যা হয়। তো সেই দিক দিয়ে কাস্ট-ইন সিতু পাইল বেস্ট, যেহেতু এটা ভাইব্রেশন হয় না। আর প্রিকাস্ট পাইল যখন করবেন, এটা ড্রাইভ করার সময় আপনি গ্র্যাভিটি হ্যামার, মাঙ্কি হ্যামার অথবা ডিজেল হ্যামার যেটা দিয়েই করুন, হ্যামারিং করে অর্থাৎ পিটিয়ে বসানোর জন্য একটি ভাইব্রেশন তৈরি হয়। তো দেখা যাচ্ছে আশেপাশে যদি কোনো দুর্বল স্থাপনা থাকে, তখন কিন্তু সেই সব দুর্বল স্থাপনাগুলো মেঝে ফেটে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা চাইলেও সব জায়গায় প্রিকাস্ট পাইল দেওয়া যায় না। কোনো জায়গা যদি ফাঁকা থাকে সেই সব ক্ষেত্রে হ্যামারিং করে প্রিকাস্ট পাইল বসানো যায়। আর আরেকটা হচ্ছে ভাইব্রেশনলেস, অর্থাৎ যেখানে কম্পন হয় না, সেটা হচ্ছে হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার। এই নামটি আপনারা শুনেছেন এবং বিভিন্ন জায়গায় দেখেওছেন এটা করার। তবে হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার দিয়ে যদি পাইল ড্রাইভিং করতে যাই আমরা, সেক্ষেত্রে কিন্তু ছোট জায়গায় হয় না। এই মেশিনটিকে নিতে বড় একটি জায়গা লাগে এবং প্লটের যে এরিয়া, আমরা যে হিসাবটা করে দেখেছি, সাধারণত 10 কাঠার নিচে কোনো প্লটে এই হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার দিয়ে পাইল করলে কোনোভাবেই লাভ হয় না। 10 কাঠা থেকে ওপরে এটা যত মনে করেন 20 কাঠা, 30 কাঠা, 50 কাঠা, যত বড় প্রজেক্ট হবে অর্থাৎ বিগ প্রজেক্টের ক্ষেত্রে আমরা হাইড্রোলিক স্ট্যাটিক পাইল ড্রাইভার দিয়ে পাইল ড্রাইভ করতে পারি এবং এইভাবে ড্রাইভ করলে তখন কিন্তু ভাইব্রেশন হবে না। নাম্বার 6 দেখেন কস্টের দিক দিয়ে যদি তুলনা করি, আমরা যদি ছোট প্রজেক্টগুলো বাদ দিই, অর্থাৎ 3 কাঠা 2 কাঠা এই ধরনের প্রজেক্টের কম্পেয়ার করে খুব একটা পার্থক্য করা যাবে না। তবে প্রজেক্ট যদি বড় হয়, আমরা প্রিকাস্ট পাইল করলে অবশ্যই অর্থনৈতিকভাবে সাশ্রয় হবেন বা কস্ট ইফেক্টিভ হবে। পাইল করলে আমরা যখন প্রিকাস্ট পাইল করি, শুধুমাত্র পাইলের যে খরচ সেটাই কিন্তু না, এখানে আরও অনেক কিছু বিষয় আছে। যেমন কাস্ট-ইন সিতু পাইল বা প্রিকাস্ট পাইল যেটা করি, আমাদের বেশ কিছু নিয়ম আছে। যেমন একটি পাইল থেকে আরেকটি পাইলের যে ডিস্ট্যান্স, এই যে আমরা পাইলগুলি করে থাকি প্রিকাস্টকে, এটাকে যে 3D দিতে হয়। 3D অর্থাৎ 3 ইন্টু ডায়ামিটার। পাইল যদি আপনার 20 ইঞ্চ করে হয়, 3×20 = 60, অর্থাৎ একটি পাইল থেকে আরেকটি পাইল 5 ফিট। এটা ভ্যারিয়েশন হতে পারে, এর থেকে কমেও দেওয়া যেতে পারে। তো আমরা যখন প্রিকাস্ট পাইল ব্যবহার করি, প্রিকাস্ট পাইলের যে সাইজ এটা ছোট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে একটি পাইল থেকে আরেকটা পাইলের ডিস্ট্যান্স কম হয়ে থাকে। এইভাবে যখন কাজ করি, তখন পাইল ক্যাপ এগুলোর থেকেও অনেক খরচ কম হয়। একটি 10 তলা বিল্ডিং মনে করেন, কাস্ট-ইন সিতু পাইল ব্যবহার করা হয়েছে, সেখানে পাইল ক্যাপের থিকনেস যদি আপনার
36 ইঞ্চ আসে, ঠিক একই জায়গায় প্রিকাস্ট পাইল দিয়ে যখন আমরা করব দেখা যাবে পাইল ক্যাপের থিকনেসটা 30 ইঞ্চ হয়ে গেছে। তো এই যে বিভিন্ন দিক দিয়ে অনেক সাশ্রয়ী, তবে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু সুবিধা অসুবিধা আছে। তো সেই দিক দিয়ে এই পাইল কোনটা হবে এটা অ্যাকচুয়ালি আপনারা যারা মালিক কাজ করবেন আপনারা এটা ঠিক করতে পারবেন না। এটা অবশ্যই আপনার যে ডিজাইনার, যিনি বিল্ডিংয়ের ডিজাইন করবেন, উনি সব কিছু বিবেচনার মাধ্যমে আপনার এই পাইলটি আসলে কোন পাইল দেওয়া হবে সেটি ঠিক করবেন। তবে সর্বোপরি বলে রাখি, এই যে পাইল নিয়ে যে এত কথা বললাম, এটি ডিপেন্ড করে কিন্তু সয়েল টেস্ট রিপোর্টের উপর। এই সয়েল টেস্ট রিপোর্ট আপনার কাস্ট ইন সিতু পাইল বলেন, প্রিকাস্ট পাইল বলেন, এটার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দেখে নিতে হবে। কারণ হচ্ছে এই রিপোর্ট যদি ভুল থাকে তাহলে কিন্তু সব কিছুই এলোমেলো হয়ে যাবে। কাস্ট ইন সিতু পাইল করলে তাও তো পাইল যাবে, যেহেতু এটা ড্রিলিং করে দিচ্ছেন, কিন্তু প্রিকাস্ট পাইল যদি করতে যান সয়েল টেস্ট রিপোর্টের একটু যদি গড়মিল থাকে, হয় পাইল হারিয়ে যাবে, না হয় পাইল ঢুকবেই না, বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হতে পারে। এই জন্য অবশ্যই সয়েল টেস্ট রিপোর্ট কোনো অথেন্টিক ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে দিয়ে, অথবা যখন সয়েল টেস্ট করবেন প্রতি 5 ফিট পর পর ডাটা নিচ্ছে কি না নিজেরা এনশিওর হবেন। এই ধরনের ভিডিওগুলো আমার প্রায়ই দেওয়া আছে, অর্থাৎ একটি বিল্ডিং করতে যা যা লাগে, কিভাবে সয়েল টেস্ট করবেন, কোন কোন বিষয়গুলি দেখবেন এবং পাইল কিভাবে করবেন, সব কিছুই আমার চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে দেখে আপনারা কোয়ালিটিগুলো এনশিওর করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি প্রিকাস্ট পাইল এবং কাস্ট ইন সিতু পাইল নিয়ে একটি পূর্ণাঙ্গ আপনাদেরকে ধারণা দেওয়ার, এবং কোনটি ভালো, কোনটি ব্যবহার করলে সাশ্রয়ী হবেন। তো ভিউয়ার্স, আপনারা কখনোই নিজেরা ডিজাইনারকে বলবেন না যে আমাদের এই পাইলটাই লাগবে। আপনাদের সাইট কন্ডিশন সব কিছুর উপর বিবেচনা করে বিল্ডিংয়ের লোড ডিজাইন ইঞ্জিনিয়ার থাকবেন, উনি সেটি ঠিক করে দেবেন যে আসলে আপনার ওখানে কোনটি প্রযোজ্য হবে এবং কোন ধরনের পাইল করলে আপনার জন্য কস্ট ইফেক্টিভ হবে। তবে যাই করুন, সয়েল টেস্ট রিপোর্টটি যেন 100% সঠিক থাকে। তো ভিউয়ার্স, এই ধরনের টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।